এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যে 7টা মানেই আমাদের এক্সপ্রেস অনলাইন, আর আমরা এখানে আলোচনা করে থাকি বিশেষ ধরনের কিছু প্রতিবেদন নিয়ে, যেখানে আমাদের জেলার বিশেষ কিছু প্রতিবেদন নিয়ে আমরা প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় এক্সপ্রেস অনলাইন নিয়ে হাজির থাকি। আমরা আলোচনা করে থাকি রাজনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিক এসব বিশেষ কিছু প্রতিবেদন নিয়ে, এবং আমাদের সাথে থাকে আমাদের যেই জেলার প্রতিনিধিরা আছে তারা, এবং আমার সাথে থাকে এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি। ধন্যবাদ এই সন্ধ্যায় এই এক্সপ্রেস অনলাইনে আমার সাথে থাকার জন্য। আমরা সরাসরি চলে যাব আর বেশি কথা না বলে ক্যানিংয়ের দিকে আজকের এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে উত্তর 24 পরগনাতে, দক্ষিণ 24 পরগনাতে এই ঘটনাটা ঘটেছে। আমরা সরাসরি চলে যাই সেই প্রতিবেদন কী হয়েছে আমরা জেনে নেব আগে। ক্যানিংয়ের জীবনতলার এলাকায় 5 বছরের এক শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যা করেছে তার সৎ মা। মৃত শিশুর নাম নাফিসা খাতুন। ঘটনার অভিযুক্ত সৎ মা রহিমা শেখকে গ্রেফতার করেছে জীবনতলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত শিশুটির নাম শিশুটি তার বাবা, মৃত শিশু যে আছেন তার বাবার নাম হচ্ছে হাসান শেখ। প্রথম পক্ষের মেয়ে। বিবাহ বিচ্ছেদের পর নুরুল দ্বিতীয়বার বিয়ে করেন। ঘটনার সূত্রে জানা গেছে রহিমা নাসিফাকে একেবারেই সহ্য করতে পারতেন না। এই মর্মাহত খবর নিয়ে আমরা তো সবাই মর্মাহত হয়ে গেছি, কিন্তু আগে দেখে নেব প্রতিবেদন, তারপরে বিশেষ আলোচনায় আসছি। যে দেশে মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রতিবাদ, যে রাজ্যে মেয়েদের মাতৃরূপে পুজো করা হয়, শিশু সন্তানরা কুমারী রূপে পূজিত হয়, সেই রাজ্যে এক শিশুকন্যার খুন হতে হয় তার মায়ের হাতে। ক্যানিং জীবনতলা এলাকায় 5 বছরের এক শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যা করেছে তার সৎ মা। মৃত শিশুটির নাম নাফিসা খাতুন। ঘটনায় অভিযুক্ত সৎ মা রহিমা শেখকে গ্রেপ্তার করেছে জীবনতলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিশুটি তার বাবা নুরুল হাসান শেখের প্রথম পক্ষের মেয়ে। বিবাহ বিচ্ছেদের পর নুরুল দ্বিতীয়বার বিয়ে করেন। ঘটনার সূত্রে জানা গেছে রহিমা নাফিসাকে একেবারেই সহ্য করতে পারতেন না। পরিবারের দাবি, রাতে খাবারে বিষ মাখিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত সৎ মা। তবে খাবারে দুর্গন্ধ হওয়ায় না খেয়ে নাফিসা ঘুমোতে যায়। অভিযোগ, মাঝ রাতে ঘুমন্ত অবস্থায় গলা টিপে খুন করে অভিযুক্ত রহিমা। তারপর শিশুটিকে ধাক্কা মেরে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। সকালে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় নাফিসার নিথর দেহ দেখতে পান বাড়ির সদস্যরা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে কুচিতলা ব্লক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়। শিশুটির মৃত্যুর জন্য যে রহিমা দায়ী তা অস্বীকার করেছে। চড় মারলে মরে কি? সেই তো তুই মারলি বললি। হ্যাঁ, তাহলে আবার কিভাবে মারলি সেটা বল। ওই তো মেরে আর মুখ ধরে ফেলে দিল। ঘটনায় মৃত শিশুটির বাবা জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রহিমাকে গ্রেপ্তার করে পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নৃশংস ঘটনা হয়েছে দক্ষিণ 24 পরগনায়। কি বলবেন বিপ্লব ভাই এই বিষয় নিয়ে? একটি সদ্যজাত সন্তান, তাকে এইভাবে সদ্যজাত ঠিক বলা যাবে না। দেখো, মেয়েটি এখানে প্রায় 5 বছর বয়স। 5 বছর বয়স। আচ্ছা, এটা জেনে জানা যাচ্ছে যে এই মেয়েটি, যে মৃত মেয়েটি, এ হচ্ছে প্রথম পক্ষের, তার বাবা দ্বিতীয় বিয়ে।
প্রথম পক্ষে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে তার দ্বিতীয় বিয়ে। এটা প্রথম পক্ষের মেয়ে, বয়স তার 5 বছর। প্রথমে যেটা আমাদের প্রতিনিধি মারফত যেটা জানতে পারছি যে এই বাচ্চাটিকে প্রথমে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, কিন্তু সেটা এতটাই গন্ধটা এতটা ঝাঁঝালো হয় যেটা বাচ্চাটা খেতে চায় না, কিছুটা খেয়ে বা খেতে চায় না, ঘুমিয়ে পড়ে। এবার পুলিশের জেরায় যেখানে মেয়েটি স্বীকার করে যে তার সন্তানকে, মানে আগের পক্ষের সন্তান যাকে সে পছন্দ করতো না, কারণ তার কাছে মনে হয়েছিল এটা একটি বাধা। আচ্ছা। এবং তার যে বাবা আর কি, মেয়েটির বাবা হয়তো তাকে বেশি ভালোবাসে, এই কারণে তাকে কি করে ওই ঘুমন্ত বাচ্চাটাকে প্রথমে গলা টিপে শ্বাসরুদ্ধ করে মেরেছে, যেটা প্রতিবেদনে বলছে। আচ্ছা। এবং তারপরে সেটিকে বাড়িরই যে পুকুর ছিল সেই পুকুরে সেটাকে ফেলে দেয়। বেশ। ফেলে দিয়ে সে নিশ্চিন্তে এসে ঘরে ঘুমিয়ে পড়েছে। মজার বিষয় হচ্ছে তারপরে সকালবেলা যখন বডি যখন ভেসে উঠেছে তখন এলাকাবাসী দেখছে এরকম বাচ্চাটা, তারা একটা বডি ভেসে ওঠার পর তোলার পরে যেটা হচ্ছে যে সেই বাচ্চাটিকে পুলিশের হাতে হ্যান্ডওভার করা হয় এবং পুলিশ এইটাকে যখন হাসপাতালে নিয়ে যায় সেখানে তখন সে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবার বিষয়টা কোথায়, পুলিশ স্থানীয় মানুষ জেরা করতে শুরু করে এবং দেখো পুলিশের জেরা, স্থানীয় মানুষের জেরা, একটা মানুষকে ওভারকাম করে মিথ্যে বলা যায়, কিন্তু পুরো গ্রুপ ধরে যখন তাকে এরকম বলা হচ্ছে তখন কিন্তু সে স্বীকার করতে বাধ্য হয়। এবং দেখেই বোঝা যাচ্ছে যে এই যে দ্বিতীয় পক্ষের যে মহিলা, এই মহিলার যে একটা বয়সের এজটা তুমি যদি দেখো, রহিমার কিন্তু বয়স বেশি না। আচ্ছা। রহিমার বয়স বেশি না। এই রহিমাকে গ্রেপ্তার করার পর একটু চাপ দিতেই সে পুলিশের কাছে প্রথমে স্বীকার করছিল না, কিন্তু পুলিশের কাছে তারপরে সে বলতে শুরু করে, গল গল করে সে এক এক কথা বলতে শুরু করে। আমার এই বিষয়ে যেটা বলার কথা যে আজকে যিনি এই খবরটি, প্রতিবেদনটি আমাদের কাছে তুলে ধরেন, তিনি কিন্তু সকালবেলা প্রথম ব্রেকিংটি আমাদের দিয়েছিল। একদমই। এবং এই ব্রেকিংটি দেওয়ার পরে আমরা হতচকিত হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে এই ঘটনার পর আরও একটি ঘটনা ঘটে যায় আসানসোলের বুকে। তুমি আসানসোলে যে ঘটনা ঘটেছে প্যারালালি ঘটেছে, তবে সেখানে খুন করেনি কেউ, একদমই একটি বাচ্চাকে জঙ্গলের মধ্যে ফেলে যায়, সদ্যজাত শিশুকে বাচ্চাকে এখানে ফেলে যায়। কিন্তু বিপ্লব দা, তুমি বিষয়টা দেখো যে দেশে মেয়েদের সুরক্ষা নিয়ে এত প্রতিবাদ, যে রাজ্যে মেয়েদের মাতৃরূপে পুজো করা হয়, শিশু সন্তানরা কুমারী রূপে পূজিত হয়, সেই রাজ্যেই এক শিশুকন্যাকে খুন হতে হয় তার সৎ মায়ের হাতে। খুবই দুঃখজনক বিষয় বলে মনে হয় না? না, আমাদের একটা প্রচলিত কথা আছে, মানে কুপিতা হতে পারে, কুমাতা কখনো হয় না। কিন্তু এখানে যে ছবিটা দেখলাম সেটা একদম ভিন্ন ছবি। যদিও বলে সৎ মা কখনো মা হয় না, এটাও একটা বাস্তব কথা। এই ঘটনা কিন্তু আরও এই সমাজের বুকে আরও একটা প্রভাব বিস্তার করবে। তুমি বলবে প্রভাবটা কি? সমাজের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে এটাই যে আগামী দিনে যদিও মানে সৎ মারা যদি ভালোবাসে সন্তানকে, তাদের বিশ্বাসের জায়গায় এমন বহু মা আছে, জানো তো, দ্বিতীয় পক্ষের মা এমন বহু আছে যারা সন্তানকে বুকে আগলে মানুষ করে, মাই হয়। কিন্তু এখানে যে ফারাকটা হচ্ছে জন্মদাত্রী মা আর একটা হচ্ছে পালিত মা। দ্বিতীয় পক্ষের মায়ের রাগটা কোথায়, প্রতিহিংসাটা কোথায়, সেটা তো আমরা বুঝতে পারছি না। তবে এই ঘটনা থেকে একটু বোঝা যায় যে কতটা প্রতিহিংসা ভিতরে পুষে রাখলে এইভাবে একটি শিশুকে খুন করা যায়। তার থেকেও বড় কথা, একটি 5 বছরের শিশু কন্যা, সে কি বা ক্ষতি করেছে? আমার মনে হয় আমরা প্রতিবেদনটা যদি আরেকবার দেখাতে পারি দর্শককে, তাহলে কিছুটা আবার দর্শককে চাইবো যে প্রতিবেদনটা আরেকবার দেখুন। একদম দক্ষিণ 24 পরগনার ঘটনা এটা, এবং দক্ষিণ 24 পরগনা বারবার ব্লক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়। শিশুটির মৃত্যুর জন্য যে রহিমা দায়ী তা অস্বীকার করেছে।
চড় মারলে মরে কি? পাখি পড়ে সেই তো তুই মারলি বললি। হ্যাঁ তাহলে আবার কিভাবে মারলি সেটা বল। ওই তো মেরে আর মুখ ধরে ফেলে দিল। ঘটনায় মৃত শিশুটির বাবা জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রহিমাকে গ্রেপ্তার করে পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পরের খবর কোথায়? ঘটনাটা দেখলাম আমরা একবার, কি দুর্ধর্ষ ঘটনা, একদম মর্মান্তিক ঘটনা দেখলাম। তবে তোমাকে এর পরে আমাদের যে পরবর্তী খবর সেটাও কিন্তু দক্ষিণ 24 পরগনার খবর, কিন্তু সেটা একদমই একটু অন্যরকমের খবর। এতদিন আমরা শিক্ষকদের দেখেছি, ভুয়ো শিক্ষক দেখেছি, এবং শিক্ষকদের নিয়ে সারা দেশ উত্তাল। একদমই ভুয়ো শিক্ষক, আসল নকল একাকার হয়ে গেছে। এবার একটু অন্য ছবি দেখি। একদম আমরা সরাসরি এগিয়ে যাব আমাদের, কারণ আজকে কিন্তু শিক্ষক দিবস। আজকে শিক্ষক দিবস। দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের আরেকটি প্রতিবেদন শিক্ষক দিবসকে লক্ষ্য করে। শিক্ষক দিবস মানেই শিক্ষাগুরুর প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর এক বিশেষ দিন। তবে এবছর শিক্ষক দিবসকে এক অন্য মাত্রা দিল দক্ষিণ 24 পরগনার জয়নগর উত্তর চক্রের গাববেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মিড ডে মিল প্রত্যেক দিনের মতো ডাল ভাত সবজি ছিল না, ছিল শিক্ষকদের হাতে তৈরি স্পেশাল বিরিয়ানি ছিল সেদিন, যা প্রায় 250 ছাত্র ছাত্রীদের মুখে খুশির ঝলক ফুটিয়ে দিয়েছে। আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, তবে একবার প্রতিবেদনটাকে দেখে নিই। শিক্ষক দিবস মানেই শিক্ষাগুরুর প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর এক বিশেষ দিন। তবে এবছর শিক্ষক দিবসকে এক অন্য মাত্রা দিল দক্ষিণ 24 পরগনার জয়নগর উত্তর চক্রের গাববেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রতি বছরের মতো এবছরও শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয়েছিল। নাচ, গান, আবৃত্তি আর নানান খেলার মাধ্যমে ছাত্রছাত্রীরা শিক্ষক দিবস উদযাপন করে। তবে এই আনন্দে নতুন চমক নিয়ে আসেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মিড ডে মিলের প্রত্যেক দিনের মতো ভাত, ডাল, সবজি ছিল না, ছিল শিক্ষিকাদের হাতের তৈরি স্পেশাল বিরিয়ানি, যা প্রায় 250 ছাত্রছাত্রীর মুখে খুশির ঝলক ফুটিয়ে তোলে। শুধু ছাত্রছাত্রীরা নয়, নিজেদের এই উদ্যোগে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। শিক্ষিকা জানান, এবং ছাত্র আজকে সবাই মিলেমিশে একটা সুন্দরভাবে আনন্দের অনুষ্ঠানে মেতে উঠবে। তো আজকে আমাদের স্কুলে একটু খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে বিরিয়ানির। আমরা তো অন্যান্য দিন মিড ডে মিলে বিরিয়ানির ব্যবস্থা বা খুব ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে পারি না, যেটা সরকার থেকে দেয় সেরকমই করতে পারি। তো আজকে আমরা নিজ উদ্যোগে, নিজ খরচে, নিজের হাতে রান্না করে আমরা এই খাবারের আয়োজনটা করেছি, যাতে বাচ্চারা আনন্দ পায়। দিন শেষে শুধু অনুষ্ঠান আর ভুরি ভোজ নয়, এখানে ছিল এক অন্যরকম শিক্ষা। শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া, হাসি আর আনন্দ ভাগ করে নেওয়া। শিক্ষক মানে শুধু পাঠদান করা নয়, তা প্রমাণ করলেন গাববেড়িয়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিপ্লবদা, কি অভিনব উদ্যোগ! আজকে একটি খুশির দিন। তুমি আজকে যদি বলো আজকে শিক্ষক দিবস, মানে এটা অত্যন্ত তোমার আমার যারা গুরুজন আছে তাদের সবার কাছে এই দিনটা ভীষণভাবে আসলে শিক্ষক দিবস। আমি মনে করি সেইভাবে শিক্ষক দিবস বলে স্পেসিফিক্যালি আমরা একটা দিনকে ভাগ করে নিয়েছি। প্রতিদিনই আমরা শিখি, এবং আমরা যাদের কাছে শিখি তারা আমাদের কাছে গুরু। একদমই তাই, সে ছোট হোক বড় হোক যাই হোক, আমি যার কাছে যেটুকু শিখি তার কাছে আমি গুরু বলেই মানি। আজকে সেই শিক্ষকরা একটা নতুন ছবি দেখালো, যে ছবিটা আগামী প্রজন্ম তাদেরকে মনে রাখবে। বিরিয়ানিটা বড় কথা নয়, আজকে যেটা হয়েছে শিক্ষক ছাত্রছাত্রী সবাই একসাথে বসে খেয়েছে। আরও একটা বড় কথা যেটা বলছিলাম, যে এই প্রসঙ্গে আমাদের সাংবাদিক প্রতিনিধি বারবার কথা বলছিলেন, যে যখন রান্না হচ্ছিল বা রান্না হওয়ার সময় ওই জায়গাটায় তারা কিছু অনুষ্ঠান করেছিল। একদমই সেই অনুষ্ঠানটা করার সময় সেই জায়গায় আলপনা দেওয়া, তাতে ছবি আঁকা, আজকে সারা দিনটা শিক্ষকদের নিয়ে গান বাজনা সবাই করেছে, মানে শিক্ষকরাও করেছে, ছাত্রছাত্রীরাও করেছে। এটার জন্য একটা প্রিপারেশনও হয়েছিল। একদমই। শুধু তুমি যদি বলো এটা দক্ষিণ 24 পরগনার খবর তাহলে বলবো না। আজকে সারা বাংলা জুড়ে বিভিন্ন স্কুলগুলোতে, যে স্কুলগুলোতে আমি
ওই ইংলিশ মাধ্যম যে স্কুলগুলো, আমি বেসরকারি স্কুলগুলোর কথা বলবো না, বাংলা মাধ্যম স্কুলগুলোতে কিন্তু শিক্ষকদের প্রতি সম্মান জানাতে ছাত্রছাত্রীরা ছোট ছোট উপহার আজকে তারা তাদের শিক্ষকদের জন্য তুলে নিয়ে, প্রিয় শিক্ষকদের, আবার সেই শিক্ষক জন্য নিয়ে গেছিল যেই শিক্ষকের কাছে সবচেয়ে বেশি বেদ খায়, আমরা ঘুষ হিসাবে বলতে পারবো। তো এটা একটা মজার কথা বলছি। শিক্ষার্থীদের একসঙ্গে বসে খাওয়া দাওয়া, হাসি আনন্দ ভাগ করে নেওয়া, শিক্ষক মানে শুধু পাঠদান করা তো নয়, তা কিন্তু প্রমাণ করে দিল আজ এই গাবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এটা কিন্তু পুরোপুরিভাবেই একদম তাই প্রমাণ করে দিল, কারণ একটি আলাদা রূপ। মানে আমরা প্রতিদিন যে দিনগুলো দেখি, মানে বিশেষ করে যদি আমি আমার দিক থেকে বলি, আমার শিক্ষাগুরু যিনি সামনে বসে তার কাছে কিন্তু অন্যদিন আমি মার খাচ্ছি, বাবা খাচ্ছি, কিন্তু শিক্ষক মানে শিক্ষক দিবসের দিন কিন্তু তার সাথে আমার একটা আলাদা মেলবন্ধন। সেদিনকে আমাদের একটা আলাদা রূপ দেখতে পারি। এবং আমাদের কিন্তু বিশেষ, আমার এখনো মনে আছে আমার সেই স্কুলের দিনগুলো, যে আজকের দিন কিন্তু তুই মার খাবি না, এটা কিন্তু বলে দে, তুই যাই বল আজকের দিন তোর জন্য ফাঁকা, একদম আজকের দিনটাই তোর জন্য। আমি দর্শকদের অনুরোধ করব যে আমাদের একটা টোল ফ্রি নাম্বার দেখুন ওখানে যাচ্ছে, সেই টোল ফ্রি নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন একদম, এবং সরাসরি ফোন করে আপনার যে অভিজ্ঞতা, যে আজকের দিনে আপনার অভিজ্ঞতাটা আপনি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা আজকে সত্যি কথা বলছি, সেই সব শিক্ষকদের স্মরণ করতে চাই যেই সব শিক্ষকদের আমরা আমাদের মণিকোঠায় রেখেছি, হৃদয়ে রেখেছি, কারণ আমরা তাদের কাছ থেকে শিখে প্রত্যেকেই, আমি দেখেছি আমার বাড়ির পাশের ছেলেটাকেও দেখেছি, যে ছেলেটা এই মধ্যে গবেষক, সেই ছেলেটাকেও দেখেছি তার অবগাহনের, সে তখন তার শিক্ষকদের কথা বলে, প্রাইমারি স্কুল হোক, আমরা প্রাইমারি স্কুলে সেইভাবে শিক্ষক কম পেয়েছি, কিন্তু যখনই আমরা উচ্চ মাধ্যমিক পঞ্চম শ্রেণী থেকে গেছি তখনই আমরা সেই সময় আমরা পেয়েছি শিক্ষকদের। সেখানে আমার মনে আছে সেই শিক্ষকদের যেমন বেত খেয়েছি, হ্যাঁ হাত পেতে বেত, আমাদের সঙ্গে বেত মারার একটা আরও বড় কথা হচ্ছে আমরা বেত খেতাম কিন্তু সেটা বাড়িতে এসে বলতাম না। আর শিক্ষক দিবস এখন যেমন শিক্ষক দিবসে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, গিফট খাওয়া দাওয়া আনন্দ, সেই সময় এতটা উচ্ছ্বাস দেখাবার সাহস ছিল না শিক্ষকদের সামনে, অনেকটা মানে একটু মার্জিতভাবে চলে যাওয়া হতো, হয়তো সেদিন আমরা একটু প্রণাম করলাম পায়ে হাত দিয়ে, হ্যাঁ এইটা থাকতো শিক্ষকদের প্রতি অগাধ ভালোবাসা, এবং সেইটা কিন্তু একদমই তাই। আমরা দর্শক বৃন্দদের দিকে একটু বিশেষ করে জানাতে চাইছি, আপনারা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেল, আমাদের এক্সপ্রেস নিউজের ইউটিউব চ্যানেল আছে এক্সপ্রেস নিউজ বাংলা, এবং আমাদেরকে অবশ্যই ফেসবুক ইনস্টাতেও ফলো করতে পারেন। এবং স্ক্রিনের নিচে ঠিক আমার একদম আঙুলের নিচে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে, আপনাদের মনে যদি এই বিষয় নিয়ে আজকের আমাদের প্রতিবেদন নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ফোন করতে পারেন, আমরা যথাযথভাবে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া। বিপ্লব, আপনি যেখানে ছিলেন সেখানে একদম আমি যেটা তোমায় বলছিলাম যে শিক্ষক দিবসের যেমন একটা শুরুটাই আমরা একটা খবর দেখলাম, যে খবরটা ভীষণভাবে আমাদের মনকে ছুঁয়ে গেছিল, মনটা বিষাদের ছায়া পড়ে গেছিল, যে একটা মায়ের এমন রূপ হতে পারে আমরা ভাবতে পারি না। আবার ঠিক তারপরে যে ছবিটা দেখলাম সেখানেও একদল শিক্ষককে দেখলাম যাদের কাছে আমাদের সন্তানরা, আমাদের উত্তরসূরিরা থাকে, সেখানেও একটা মায়ার রূপ দেখলাম, মমতার রূপ দেখলাম। দেখো শিক্ষকরা চায় তারা সন্তান নিয়ে ছাত্রদের মানুষ করতে, এটা একটা বড় পাওয়া, কিন্তু এটা একটা বড় পাওয়া। শিক্ষকদের এই ভূমিকাটা ভীষণভাবে কিন্তু আমাদের স্পর্শ করে। আমার মনে হয় যে মানে আজকের এই খবরটা যখন আমরা করছি, দুটো খবর, এই আমাদের যে প্রতিনিধি আছে তার সঙ্গে কথা বলতে ভীষণভাবে ইচ্ছা করছে। শুনতে পাচ্ছ রেবতী? হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি আজকে দুটো খবর আমাদের পাঠিয়েছো, যে প্রথম খবরটায় আমরা তোমাকে সেই সময় পাইনি, তবু একটু আলোচনা করতে, দুটো খবর ভীষণভাবে আমাদের ছুঁয়ে গেছে। একটা হচ্ছে একটা পিতা দেখেছি, মাতা দেখিনি, কিন্তু আজকে সেই মাতাটাও আমরা দেখলাম। পাশাপাশি একটা স্কুলের ছবি দেখলাম, সেখানেও একদল মায়েদের দেখলাম সন্তান স্নেহে ছাত্রছাত্রীদের বিরিয়ানি করে খাওয়াচ্ছে। যদি প্রথম খবরটার দিকে আলোকপাত করি, একজন মায়ের যে রূপ, নৃশংস রূপ, সেই খবরটার প্রতিবেদনটা তুমি যদি বলো। দেখো দাদা, তোমাকে একবারই বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং এ জীবনতলায় একবারই মানবিক একটা ঘটনা। কারণ কথায় বলে কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়, সদমা হলেও কি এরকম একটা অমানবিক কাজ করতে পারে? 5 বছরের এক শিশুকে তার খাবারের সঙ্গে বীজ মাখিয়ে দিয়েছে, এবং সেই বীজ
খাবারটি দুর্গন্ধ হয় বাচ্চাটি না খাওয়াতে, মৃত্যু তো অনিশ্চিত। বাথরুম থেকে যখন সে বাচ্চা মেয়েটা বেরিয়ে আসে, তাকে কি করেছে না পুকুরের মধ্যে ঠেলে তাকে মেরে দিয়েছে। একজন সৎ মা এইভাবে যে একটা অমানবিক কাজ করতে পারে, এটা নিয়েই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে কি করে এই কাজটা করা কি সম্ভব কোনোদিন? মাই হয়, সৎমান হলেও মা, কিংবা নিজের মা হলে মা হয়ে কি একটা ছোট্ট 5 বছরের শিশুর সঙ্গে এইরকম একটা অমানবিক কাজ করা সম্ভব? কোনো মতে সম্ভব? তার নিজেরও একটা পুত্র সন্তান আছে, সন্তান। আচ্ছা রেবতী, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। সবার প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে এই যে 5 বছরের শিশুকন্যা, সে কি এমন করেছিল যার জন্য এরকম একটি মর্মাহত ঘটনার তাকে সম্মুখীন করতে হলো? আর এই ব্যাপারটা কি খোলসা হয়েছে, মানে পরিষ্কারভাবে জানা গেছে যে ঠিক কোন জিনিসটার কারণে এরকম একটি ঘটনা হয়েছে? একবারে যেটা পরিষ্কার, যেটা স্থানীয় সূত্রে এলাকার মানুষ যেটা বলছে, সৎ মেয়ে ছিল। কারণ ওই মেয়েটির মা মারা গেছিল খুব ছোটবেলায়, যখন মেয়েটি ছিল মারা গেছিল। বাবা দ্বিতীয় বিবাহ করে, দ্বিতীয় বিবাহ করার ফলে মা ওই মেয়েটিকে একবারে দেখতে পাচ্ছ না এবং নিজের সন্তানকে নিজের মাতৃ চেয়ে বড় করতে, কিন্তু ওই মেয়েটার প্রতি দুর্ব্যবহার করতে এবং এটা চাইতো যাতে ও এখান থেকে চলে যায়, নাহলে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তাধারা করছিল। কিন্তু তার সম্পূর্ণ হয়ে ওঠেনি। তার বাবা অনেকটা সময় তাকে সাপোর্ট করতো এবং অনেকটা কারণেই তার মা চাইছিল, যেহেতু তার নিজের মা না, তাই চাইছিল যে কোনো কারণে অন্য কেউ এসে তার সম্পত্তির ভাগিদার হোক কিংবা তার এখানে বাবার স্নেহ ভাগ করে নিক, এটা সত্যি চাইছিল না বলে আজকের এই অমানবিক কাণ্ডটা তার মা সদমা ঘটালো। একদম অমানবিক ছবিটা তুমি যেমন বললে, তেমনি একটি মানবিক ছবি আমরা দেখেছি আজকে। সেটা হচ্ছে জয়নগর একটি স্কুলে, আজকে সরকারি স্কুলে দিদিমণিরা বিরিয়ানি, মিড ডে মিলে আজকে আর সবজি ডাল ওই টালটালে ঝোল নেই, আজকে দিদিমণিরা নিজে হাতে 250 বাচ্চাকে বিরিয়ানি রান্না করে খাওয়ালো। সারা দিন তাই নিয়ে অনুষ্ঠান চললো এবং একসাথে বসে ছাত্রছাত্রী দিদিমণিরা বসে খেলো। এটাও তো একটা মায়ের মানবিক রূপ আমরা দেখলাম। হ্যাঁ, তোমাকে বলে রাখি, আজকের শিক্ষক দিবস সারা বিশ্ব জুড়ে এই দিনটি আজকের পালিত হচ্ছে। তবে আজকের দিনে মহা বিরিয়ানি দিয়ে ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা আলাদা আনন্দর ভাব মূর্তি তুলে ধরেছে জয়নগরে। এই জয়নগরে হচ্ছে মহিলারা তারা স্বনির্ভর দলের মহিলারা তারা মেনুতে রেখেছে বিরিয়ানি, যা ছেলেদেরকে মিড ডে মিলের সঙ্গে তারা অনুমোদন করছে। 5টা দিনের থেকেও আলাদাভাবে শিক্ষক দিন আজকে পালন করা হলো। ডাল ভাত নয়, অন্যান্য তরিতরকারি নয়, আজকে শুধু বিরিয়ানি দিয়েই তাদের আজকের মনোনয়ন করেছে এবং তাদের মনের মধ্যে একটা আনন্দ তৈরি হয়েছে। এবং দেখো, বলে রাখি, আজকের ছেলেরা আজকের জন্য একটা জন্মদিনে, তাদের নিজেদের জন্য আজকে জন্মদিন হচ্ছে, সেইভাবে তারা স্কুলে একটা আনন্দ উপভোগ পালন করে। একদম 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 অসংখ্য ধন্যবাদ রেবতী, তোমাকে এই ধরনের দুটি খবর দেওয়ার জন্য। ভালো খবরটা অবশ্যই ভালো খবরের জন্য আমরা পরবর্তী খবরে যাওয়ার ভীষণভাবে চেষ্টা করব। একদম, আমরা পরবর্তী খবরের দিকে যাচ্ছি। আমরা সরাসরি চলে যাব ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রামে হাতির তাণ্ডব। শুক্রবার সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার কুলাইগুন্ডা রেঞ্জ বহরামদাড়ি এলাকার ঢুকে পড়ে প্রায় 20টি হাতির একটি দল। খবরের সন্ধানে চাষের জমিতে ঢুকে শুরু করে তাণ্ডব। বিঘের পর বিঘে ধানের জমি মুহূর্তের মধ্যে তছনছ করে ফেলে হাতির দল। আমরা প্রথমে দেখে নেব সেই প্রতিবেদন, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসছি। শুক্রবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার কলাইকুন্ডা রেঞ্জের বহরদারি এলাকায় ঢুকে পড়ে প্রায় 20টি হাতির একটি দল। খাবারের সন্ধানে চাষের জমিতে ঢুকে শুরু করে তাণ্ডব। বিঘের পর বিঘে ধানের জমি মুহূর্তের মধ্যে তছনছ করে দেয় হাতির দল। ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামের চাষিদের মধ্যে। সারা বছরের শ্রমের ধান এক নিমেষে শেষ হয়ে যাচ্ছে তাদের চোখের সামনে। এক কৃষক জানিয়েছেন, একদিকে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে, তার উপর ঘন ঘন এই হাতির হানা, সব মিলিয়ে একবারে বেঁচে থাকার দায় হয়ে উঠেছে। ঘটনার খবর পেয়ে বন দপ্তর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিভিন্ন পদ্ধতিতে হাতিদের সরানোর চেষ্টা চালাচ্ছেন। বনকর্মীদের মতে গত কয়েকদিন ধরেই প্রায় এই হাতির দল বহরদারি ও লাগোয়া গ্রাম অঞ্চলে ঘোরাফেরা করছে। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করবেন বলে জানান বন দপ্তর কর্মীরা। তাই আগামী দিনগুলোতে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেন। তবে গ্রামবাসীদের দাবি শুধু আশ্বাস নয়, হাতির হানা রুখতে স্থানীয় সমাধান চায় গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাতির তাণ্ডব। একদম, তুমি যদি দেখো সারা বছরে শ্রমের ধান এক নিমিষে শেষ হয়ে যাচ্ছে তাদের চোখের সামনে। এক কৃষক জানিয়েছে, একদিকে টানা বৃষ্টি ফসলের ক্ষতি করেছে, তার উপর ঘন ঘন এই হাতির হানায়, বারবার এখানে হাতির হানা হচ্ছে, সব মিলিয়ে একেবারে কৃষকদের কিন্তু বেঁচে থাকার দায়।
কৃষকদের কি একবার অসুবিধা, একবার তাদের মানসিক যে ভারসাম্য ভালো করে বোঝো। এই ঝাড়গ্রামে এর আগেও হাতি ঢুকে পড়েছিল, এবং আজকে যখন 20টি হাতি ঢুকে পড়লো, হাতি বারবার কেন আসছে তোকে এটা বুঝতে হবে, যে হাতি বারবার কেন চলে আসছে জঙ্গল ছেড়ে একদম মানুষের জমিতে, ফসলের জমিতে চলে আসছে। কারণ ফসলের জমিতে এসে সে তার খাদ্যের অন্বেষণে এসছে। 20টি হাতির দল। এর আগে যে ছবি আমরা দেখেছিলাম সেই ছবির মধ্যে একটা হাতি বেরিয়ে এসেছিল, তার মধ্যে একটা মজা ছিল, পর্যটক যারা ছিল তারা দেখেছে, খুব আনন্দ করেছে, ঠিক আছে। কিন্তু আজকের ছবিটা তো ভয়ঙ্কর একদম। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে শঙ্কর বাড়ি কাছে। শঙ্কর, অসংখ্য ধন্যবাদ। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। শুনতে পাচ্ছ? আজকে তোমার ঝাড়গ্রামে বারবার হাতির হানা, আর আজকে যেটা হলো একেবারে গ্রামবাসীরা বিপর্যস্ত, চাষিরা একেবারে সর্বশান্ত হওয়ার মুখে, কারণ তাদের বিঘের পর বিঘের জমি নষ্ট করে দিয়েছে। একটু যদি একদমই বিপ্লবদা বলে রাখি, এই যে ঝাড়গ্রাম জেলায় হাতির তাণ্ডব কিন্তু নতুন কিছু নয়। বিগত বহু বছর ধরে এই হাতির যে তাণ্ডব ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় চলছে, ঠিক একই রকম ভাবে কিন্তু আজও সকালে এই বারোডাঙ্গা বিটের যে এলাকা রয়েছে সেখানে কিন্তু 20টি হাতির দল ভোর সকাল থেকে কিন্তু প্রবেশ করে লোকালয়ে, তারপর লোকালয়ে যে চাষের জমি ছিল সেই চাষের জমির ওপর কিন্তু তাণ্ডব চালায়, এবং যে জমির যে ফসল সেই ফসল কিন্তু বেশ কয়েকশো বিঘে ক্ষয়ক্ষতি হয়। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে যেটুকু ক্ষতিপূরণ দেওয়া হয় সেইটুকু ক্ষতিপূরণ কিন্তু বলা যায় সে ক্ষতিপূরণে চলেই না আর কি, এক পক্ষে সে ক্ষতিপূরণ খুবই কম। কিন্তু এই মুহূর্তে ঝাড়গ্রামের যে বিভিন্ন এলাকায় যেভাবে হাতি তাণ্ডব চালিয়েছে, প্রশাসনের বন দপ্তরের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ জমছে, কারণ বন দপ্তরের আধিকারিকরা ঠিকমতো ঘটনাস্থলে গিয়ে হাতিকে ড্রাইভ করছে না, এরকম একটা অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এর আগেও দেখা গেছে ঝাড়গ্রামের সাঁকরাইল, নয়াগ্রাম বিভিন্ন এলাকায় কিন্তু এই হাতির দল তাণ্ডব চালিয়ে বেড়ায়, কখনো ঘর বাড়ি ভাঙছে, কখনো চাষের জমির ক্ষতি হচ্ছে। সেই নিয়ে কিন্তু বন দপ্তরের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের একটা খবর তৈরি হচ্ছে। এই আজ যে সকালবেলার ঘটনা, এই এলাকায় কিন্তু 20টি হাতির দল প্রবেশ করে যাওয়ায় হঠাৎ করে দিনের বেলায় একটি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তো সেক্ষেত্রে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা বেশ কিছুজন ওখানে ছিলেন, তারা কিন্তু হাতির ড্রাইভ করছিলেন। কিন্তু যেভাবে ওনারা কাজ করছেন তাদের কাজে কিন্তু মানুষজন কিন্তু খুশি নন, কারণ যা কিছু করলেও ওই হাতির দল কিন্তু ঘুরে ফিরে সেই লোকালয়ে ফিরে আসছে, যার জন্য ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় এই যে ফসলের ক্ষতি এটা কিন্তু লেগেই রয়েছে। বিপ্লবদা, আচ্ছা তোমার কি মনে হচ্ছে বারবার এই হাতি চলে আসার বড় কারণ কি তাদের খাদ্য সংকট? তারা যে জায়গায় থাকার কথা সেখানে খাবারের একটা সংকট দেখা দিয়েছে? একদমই বিপ্লবদা, জঙ্গল লাগোয়া যে এলাকা আছে সেই জঙ্গল লাগোয়া এলাকায় খাবারের খোঁজে কিন্তু খাবার না পাওয়ার কারণে তারা জঙ্গল থেকে লোকালয়ে আসছে, লোকালয়ের দিকে হানা দিচ্ছে, আর লোকালয়ে হানা দেওয়ার পর কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের, কারণ জঙ্গলে সে ওরতে খাবার পাচ্ছে না এই হাতিরা। কারণ এই মুহূর্তে যে জঙ্গল লাগোয়া এলাকা রয়েছে সেখানে বেশ কিছু অসাধু ব্যক্তি বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, যার কারণে খাবারও কিন্তু সে ওরতে হাতিরা পাচ্ছে না, যার কারণে সেই হাতির দল দিনের পর দিন লোকালয়ে হানা দিচ্ছে আর ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। এই যে পুজোর আগে এরকম একটা ক্ষতিতে কিন্তু চাষিদের রীতিমতো মাথায় হাত পড়েছে। একদম 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 অসংখ্য ধন্যবাদ তোমাকে। বলি বারবার, এ তো একবার নয়, এই নিয়ে বোধহয় এই মাসের মধ্যে আমরা 3 বার দেখলাম ঝাড়গ্রামে হাতির তাণ্ডব। আমরা সত্যি কথা বলতে খুব বিচলিত, চাষি যারা ওখানে চাষ করে খায়, যারা সাধারণ মানুষ। একদম একটা কথা আমাকে বলো, পুজোর আগে এই নিয়ে বেশ কয়েকবার হাতির দল আসলো, আমরা এইটা নিয়ে যদি বলো, এই নিয়ে কতবার হাতির দল এসছে এই এলাকায় ঝাড়গ্রামে? দেখো বিপ্লবদা, এই ঝাড়গ্রাম জেলায় মূলত হাতির কিন্তু সারা বছরই রয়েছে। এই ক্ষেত্রে বিভিন্ন এলাকায় দেখা গেছে যে আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রেই আজ এই এলাকায় কাল অন্য এলাকায় এই হাতির দল কিন্তু ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে যে ঝাড়গ্রামের বিভিন্ন যে অঞ্চল রয়েছে সেই প্রতিটা অঞ্চলেই প্রতিদিনই তাণ্ডব লেগে থাকে, হয়তো সেই খবর প্রতিদিন দেখানো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ঝাড়গ্রামে
বছরের প্রত্যেকটা প্রায় দিনই হাতির তাণ্ডব রয়েছে বিপ্লবদা, যার কারণে রীতিমতো মানুষের যেমন প্রাণহানির আশঙ্কা একটা বাড়ছে, তেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, বাড়ি ঘর ভাঙছে। এক্ষেত্রে ঝাড়গ্রামের মানুষ বলতে গেলে অসহায় অবস্থায় হাতির দিক থেকে। একদম বন দপ্তরের ভূমিকা তো একটা বড় ভূমিকা থাকা দরকার, বন দপ্তরের ভূমিকাটা এখানে কিরকম? এক্ষেত্রে বিপ্লবদা বলে রাখি, বন দপ্তরের ভূমিকা সে অর্থে আমরা মানে গ্রামবাসীরা যেটা অভিযোগ করেন যে তারা বন দপ্তরের আধিকারিকদের ঠিক মতো ঠিক সময় পান না। হয়তো যে সময় ঘটনাস্থলে এলাকায় হাতি প্রবেশ করছে সেই সময় কিন্তু বন দপ্তরের আধিকারিকদের বেশ কিছু ক্ষেত্রে জানানো হলেও বেশ কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। কিছু সময় তাদেরকে পাওয়া যায়, কিন্তু আবার বেশ কিছু এলাকায় দেখা গেছে যে তাদেরকে গ্রামের বেশ কিছু যুবকরা মিলেই তাদেরকে কিন্তু যে হুলা যে বানানোর যে সামগ্রী সেগুলো দেওয়া হয় নিজেরা যাতে তাড়াতে পারে, কিন্তু সে অর্থে বন দপ্তরের আধিকারিকদের সবসময় দেখা পাওয়া যায় না, এরকমটা গ্রামবাসীরা জানাচ্ছেন। বেশ কিছু ক্ষেত্রে দেখাও যায়, আর ক্ষতিপূরণের যে বিষয় রয়েছে সেই ক্ষতিপূরণ কিন্তু ঠিকঠাক তারা পান না ক্ষতির পরেও, যার কারণে এই মুহূর্তে বেশ কিছুদিন আগে দেখা গেছে যে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এই যে গ্রামগঞ্জ রয়েছে সেখানে বড় বড় গাছ তৈরি করা হয়েছিল, সেই গাছের উপর ঘর তৈরি করা হয়েছিল, কারণ গ্রামবাসীরা যাতে উপর থেকে নজরদারি করতে পারে হাতি এলাকায় আসছে, তারপর নিজেরা সতর্ক হতে পারে, তারা ফসল না বাঁচাতে পারলেও নিজের প্রাণটুকু বাঁচানোর তাগিদে এই কিন্তু এরকম ব্যবস্থা নিয়েছিল। তারপর কিন্তু বন দপ্তর বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে সংবাদ মাধ্যম যখন খবর পরিবেশন করে বেশ কিছু ক্ষেত্রে তাদেরকে দেখা যায় এলাকায়, বেশ কিছু ক্ষেত্রে দেখাও মেলে না, এরকম একটা অভিযোগ রয়েছে। একদম, তোমাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এক্সপ্রেস অনলাইনে। এই মুহূর্তের বড় খবর আমাদের দপ্তরে এসে পৌঁছেছে, আপনাদের জানিয়ে রাখি। ধানবাদ জেলার বাগমারা এলাকায় রামকনালি ওসিপি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে কুমহারপট্টি এলাকা মাটি ধসে পড়ে একাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। ওসিপির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতঙ্কিত গ্রামবাসীদের নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে। শুধু তাই নয়, আপনারা একবার প্রতিবেদন আমাদের সরাসরি আমাদের প্রতিনিধি যে ছবি পাঠিয়েছে সেই ছবি একবার আপনাদের দেখাতে চাইব। ধানবাদ জেলা বাগমারা এলাকার রামকোনালি ওসিপি অঞ্চলে শুক্রবার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। কুমহারপট্টি এলাকায় মাটি ধসে পড়ে একাধিক বাড়ি ভেঙে যায়। খবর পেয়ে ওসিপির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতঙ্কিত গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়। এদিকে বিসিসিএল এর এরিয়া 4-এর অন্তর্গত মা অম্বে আউটসোর্সিং প্রকল্প এলাকায় ঘটেছে আরও একটি বড় দুর্ঘটনা। জানা গেছে স্লাইডার থেকে বিশাল পাথর ভেঙে পড়ে প্রকল্পের একটি সার্ভিস ভ্যান সরাসরি ধাক্কা খেয়ে জল ভরা গর্তে তলিয়ে যায়, অর্থাৎ জল ভরা জলাশয়ে তলিয়ে যায়। ঘটনায় অন্তত 5 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে, তবে প্রশাসন এখনও সরাসরিভাবে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেনি। ভ্যানটিকে জল থেকে তোলা হলেও কোনো দেহ উদ্ধার হয়নি। রেস্কিউ টিম গর্তের ভেতর তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে বিসিসিএল এর কর্তৃপক্ষ, আউটসোর্সিং কোম্পানির আধিকারিক এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো এলাকায় নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা দেখে নিলাম এত ভয়াবহ একটি ঘটনা, ভূমিধস। না না, ব্যাপারটা হচ্ছে তুমি বলো, পুরো এলাকাটা হচ্ছে এই এলাকাটা হচ্ছে পুরো খনি এলাকা, ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে এই ঘটনাটা যখন প্রথমে ঘটে ধানবাদে, যখন ঘটনাটা ঘটে আমাদের সাংবাদিক জানাচ্ছিল যে প্রতিনিধি রয়েছে জয়ন্ত সাহেব, যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে তখন জয়ন্ত সাহেব বলে যে প্রথমে যখন এটা ঘটে তখন কিন্তু কিছু যে বাড়ি আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী, একদম এই গ্রামবাসী আতঙ্কিত হওয়ার পর কি করে সেখান থেকে ওসিপির যে পুলিশ আছে তারা সাথে সাথে ওখান থেকে নিয়ে তারা কি করে স্থানান্তরিত করে দেয়, একদম ওখান থেকে স্থানান্তরিত করে দেয়। এবার স্থানান্তরিত করার পরে কি হয়, পরবর্তীকালে যেটা বড় খবর আসে সেটা হচ্ছে বিসিসিএল, হ্যাঁ বিসিসিএল এর একদম এরিয়া 4, সেই এরিয়া 4-এ একটা বড় বিপর্যয় ঘটে। তোমাকে আমি জানিয়ে রাখি, দেখো আমরা যখন আমাকে জয়ন্ত এই খবর দিচ্ছিল তখন সেই সময় কিন্তু আমি সঞ্জীব যে খবরটা হয় সেখানে যে দেখো বড় এরকম ল্যাডার থাকে, পাথরের এরকম স্লাইডার থাকে, স্লাইডার জলাশয়ের পাশে স্লাইডার থাকে, এই স্লাইডারটা ধসে যায়। সেই সময় একটা ভ্যান ছিল, সেই ভ্যানের মধ্যে কিন্তু আমাদের বেশ কয়েকজন শ্রমিক ছিল,
5 জনের মতো শ্রমিক ছিল। সেই শ্রমিক কিন্তু সেই স্লাইডারটা যখন পড়ে সেটা সমেত ভ্যানটা চলে যায় জলের তলায়। জলের তলায় পড়ার পরে কি হয়, পুরো বিষয়টা তখন সাথে সাথে উদ্ধারের কাজ জন্য নেমেছে। আচ্ছা, কিন্তু উদ্ধারের কাজে নেমে কিন্তু সেখান থেকে উদ্ধার করাটা খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। একদমই তাই। এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়ায় তোমাকে বলি যে উদ্ধারকারীরা কিন্তু ওই 5 জনের দেহ উদ্ধার করতে এখনো পারেনি, কারণ ওটা স্লাইডারটা যখন এইভাবে, তুমি যদি সেই ছবিটা দেখো, ওই আমাদের যদি ছবিটা একবার দেখাতে পারে, তুমি দেখো উপর থেকে ওই স্লাইডারটা, যে পাথরের স্লাইডারটা ওই রকম ধসে পড়েছে। ধসে পড়ার পরে কি হচ্ছে, গাড়িটা চলে গেছে, ওর মধ্যে যারা ছিল তারা জলের তলায় তলিয়ে যায়। খনি অঞ্চলের জলাশয়, তার গভীরতার ধারণা নেই মানুষের। এবার এই মুহূর্তে যারা উদ্ধারকারী ডুবুরি তারা নেমে খোঁজ করছে। বিসিএল এই জায়গাটাকে ঘিরে রেখেছে এবং সেখানে ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে যে যদি কোথাও দেখা যায়। বিষয়টা কিন্তু খুব স্বাভাবিক নয়। আমার মনে হয় এই প্রসঙ্গে সেখানকার যিনি সেই প্রসঙ্গে এখানকার যিনি দায়িত্ব আছেন, নেতা যিনি আছেন দায়িত্বে, সাংসদ যিনি আছেন, তার বোধহয় একটা প্রতিবেদন আমরা জানতে পেয়েছি। সেইটা যদি একবার একটু শুনতে পাই তাহলে বোধহয় খুব ভালো হবে। बात क्या रही है, स्पष्ट है कि कैजुअलिटी हुआ है, डेथ हुआ है, सारा तरह इसका बीसीसीएल का, बीसीसीएल अब जान रहा है कि सारा मशीन का उसमें जो उसका सर्विसिंग या उसको रिपेयरिंग करने के लिए प्रत्येक दिन उस रूट से गाड़ी पार हो रहा है। और वो रूट किस प्रकार से है, किस तरह से डैमेज है, उसको नहीं देखते हुए इस कारण उसको जबरन तो उसमें भेजा जाता था। 6 लोगों का जान गई, इसका उच्च स्तरीय जांच हम करवाएंगे जरूर, जो दोषी व्यक्ति उसको छोड़ेंगे। একদম আমাদের প্রতিনিধি জয়ন্ত এই মুহূর্তে রয়েছে আসানসোল থেকে। জয়ন্ত আমাদের এই প্রতিনিধি ভাই, জয়ন্ত শুনতে পাচ্ছ? একদম একদম আজকে যে ধসের খবর তোমার হাত থেকে আমরা পেলাম, লাস্ট বিবৃতিও পেলাম সেখানকার সাংসদের, একদম পরিষ্কার আমাদের আজকে এই ঘটনা প্রসঙ্গে তুমি একটু বিস্তারিত বলবে? দেখো, প্রথমে ঘটনাটা বলি, ধানবাদের আছে, ধানবাদ জেলার বাগমারা এলাকার ঘটনা। রামকালানি ওসিবি আছে, অঞ্চল আছে এলাকা, বিসিসিএল এর এরিয়া 4 এলাকাটা। ওখানে পাশে একটা মা আম্বে বলে আউটসাইডিং এর প্রকল্প কাজ চলছিল। একদম একদম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মা আম্বে বলে প্রকল্প কাজ চলছিল সেখানে এলাকা। ওখানে একটা স্লাইডার বলতে বড় পাথর স্লাইডার ওখান থেকে ধস হয়েছিল, তো ওখান থেকে গড়িয়ে পড়ছিল। সেখান থেকে সার্ভিস ভ্যান, মানে সার্ভিস ভ্যান বলে সার্ভিস ভ্যানে 5 জন ছিল, সেই সার্ভিস ভ্যানের মধ্যে এসে বড় পাথরটা ধাক্কা লাগে। সেই পাথরটা ধাক্কা মেরে ভ্যানটাকে ফালিয়ে দেয় একদম সিধা, একদম বিসিসিএল এর খোলামুখনি আছে পরিত্যক্ত, যেটা জল জমে সেখানে ভ্যানটা পড়ে যায়। 5 জন ওখানে পড়ে যাওয়া জানতে পারছি, মারা গেছে, 5 জনকে তোলা হয়েছে। কথা হচ্ছে এলাকাটা ধস কবলিত এলাকা, কারণ অনেক খোলাপুর খলি অসুবিধা রয়েছে। তার পাশেই মা আম্বে আউটস্ট্যান্ডিং কাজ চলছিল, তাদেরই সাইডিং এর থেকে এই ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা লোকেরা বলছে। ঘটনাস্থলে সাংসদ পৌঁছেছে, দেখিয়ে দিচ্ছে ক্ষতি হয়েছে জায়গাটাকে। পুলিশ 3 থানার পুলিশ ওখানে ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিক থেকে খবর আমরা জানতে পারছি, খবর পেয়েছিলাম বিদ্যুতের কর্তৃপক্ষ যারা আছে, আউটস্ট্যান্ডিং কোম্পানির আধিকারিকরা কোথাও পৌঁছেছেন, জিনিসটা বিষয়টা ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা নজরদারি করছে, ড্রোন ক্যামেরা লাগানো হয়েছে, নজরদারি চলছে এমন জানতে পারছি। একদম কোল মাফিয়া এলাকা, কোলের জায়গা, পুরো জায়গাটা কোলের সঙ্গে যুক্ত। সেইখানে ধস প্রবণ একটা এলাকা। সেই জায়গাগুলো আমার মনে হচ্ছে না যে সেখানে যারা বসবাস করে তাদের বসবাসের নিরাপত্তার একটা বড় অভাব রয়েছে। আর আজকে যে ঘটনাটা, তুমি আজকে ধসের ঘটনায় যেটা ওখানকার সাংসদ যে কথাটা বলছে যে আকসার এখানকার মানুষদের জীবনের কোনো দাম নেই, আকসার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এই যে স্লাইডারটা পড়েছে, যে পাথরের স্লাইডারটা উপর থেকে পড়েছে, তার মানে নিচের জায়গাটা খালি হয়ে গিয়েছিল বলে পড়েছে। তার মানে কোথাও একটা কি গাফিলতি ছিল বলে তোমার মনে হচ্ছে জয়ন্ত? দেখো তো, প্রথমে জানি কি ওই এলাকাটা টোটালটাই খাদান এলাকা, অবৈধভাবে কয়লা উত্তোলন হয় এখানে। মানে যদি বিসিসিএল যে পরিত্যক্ত খনি, সেখানে জল জমে, সেখান থেকে তার পাশ থেকে অবৈধভাবে কয়লা চুরি করে জায়গাগুলো ভরাট করা হয়নি বলেই আজকে এই ধসটা হয়েছে। আচ্ছা, এই ভরাট করার দায়িত্ব তো কারো থাকে,
নাকি না পুরো? দেখো পাশে একটা কোম্পানি জায়গা নিয়েছে, একটা প্রাইভেট কোম্পানি, মা আমের কোম্পানি আছেন, ওরা কাজ শুরু করেছে। ওরা যদি এই প্রকল্প কাজ শুরু করে, যদি সরকারের সাথে যৌথভাবে সেখানে যদি ভরাট করে কাজ না করে, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় এলাকার সামনে রয়েছে বেশ কিছু বাড়িঘর রয়েছে, স্থানীয়রা বসবাস করে এখানে। এই ধসের জন্য সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু বাড়ি, কয়েকটা বাড়ি ভেঙেছে। সেটা আমরা সেই চিত্র তুলে ধরেছি। সেখানে সাংসদ বলছি যে বারবার বলছে এখানে কিন্তু এই ঘটনা অনেকবার ঘটেছে। যারা এখানে লোকাল যারা আছে, স্থানীয় গ্রামটা আছে, তারা কিন্তু বিপদের মধ্যে রয়েছে। তার মানে কি বলা যাচ্ছে, চারিদিক দিয়ে খনি খুঁড়ে ভরাট করেনি খনি অঞ্চল, সেখানে চলে গেছে বসতি যারা রয়েছে, তাদের বিপদ রয়েছে। যখন তখন আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে, আরো বড় ধস নামতে পারে। এখানকার যারা মানুষ আছে, আমরা দেখলাম ধানবাদের যেই অঞ্চলটা দেখানো হলে, তুমি যে অঞ্চলের ছবি আমাদের পাঠিয়েছিলে, বাড়িগুলো পুরো মাঝখান থেকে ক্র্যাক হয়ে গেছে, কোনোটা ধসের মুখে পড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে তাদেরকে ক্ষতিপূরণ বা পুনর্বাসনের কোনো আশ্বাস দিয়েছে কি কোম্পানি? দেখো এলাকার লোক সাংসদের সঙ্গে কথা বলে, স্থানীয়রা বলছে, স্থানীয়রা বলছে আমরা বহুদিন ধরে এখানে বসবাস করি। জায়গাটার নাম হচ্ছে কুমহারপট্টি এলাকা। কুমহারপট্টি এলাকা মাটি ধসে ঘরবাড়ি ভেঙে যায়। তো তারা স্থানীয় বারবার বহুবার প্রশাসনকে জানিয়েছে, স্থানীয় পঞ্চায়েত এলাকার লোককে জানিয়েছে, কোনো সমাধান হয়নি। যে কোনো কোম্পানি কাজ করতে অসুবিধা করো, তারা নিজস্ব কাজ করে নিজের ধান্দা গুটিয়ে সেখানে চলে যায়, কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে না। এটা প্রশ্ন তুলছে বারবার। একদম, তার মানে তা কোম্পানির স্বার্থ বুঝে সাধারণ মানুষ, যেখানে যাদের এখানে জমির সঙ্গে জীবনের সম্পর্ক রয়েছে, জমির সঙ্গে তার রক্তের সম্পর্ক রয়েছে, কারণ এইটা তার জন্মভূমি, তার পিতৃ পরিচয় লুকিয়ে আছে, তাই সুতরাং সেখানে কোথাও একটা সেন্টিমেন্ট কাজ করে। কিন্তু এইভাবে ক্রমাগত যদি ধস হতে থাকে, জয়ন্ত তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাইবো আরও কিছু আপডেট তোমার কাছে থাকলে তুমি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে একটু কন্ট্রিবিউশন করবে, তাহলে আমরা সেটা আরও দর্শকের কাছে পৌঁছে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ জয়ন্ত তোমাকে। দেখো একদম পরিষ্কার তোমাকে বলি, আজকে যেমন আমাদের দিনটাই সকাল থেকে যেমন চললো, পরপর একটা খুব খারাপ খবর দিয়ে আমাদের যেমন চলেছে। জয়ন্ত এর আগেও একটা খবর দিয়েছে আসানসোল থেকে, যে খবরটা ভীষণ মর্মান্তিক, এবং পাশাপাশি আজকে যেন বাংলার পক্ষে খুব একটা ভালো দিন নয়। আমি তোমাকে বলছি, শিক্ষক দিবস আজকে ঠিকই, কিন্তু আজকে শেষ অনুষ্ঠানের যদি আমরা করতে হয়, তাও তোমাকে বলে দিই, আজ অত্যন্ত পবিত্র একটা দিন মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে। একদমই। আমরা সরাসরি চলে যাই তাহলে সেটার দিকে যাওয়ার আছে। হ্যাঁ, সেটা নিয়ে একটু কথা বলো, একটু যদি বলো। শিলিগুড়ির দিকে আমরা যাই। আজ একটি পবিত্র দিন মুসলিম সম্প্রদায়ের কাছে। উৎসবের দিনে হঠাৎ বিপত্তি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শহর ভরে উঠেছিল আনন্দের স্রোতে। আওয়াজ, স্লোগান, ভক্তদের ভিড়, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। কিন্তু ঝঙ্কার মোড়ে সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কের দিকে। আমরা চলে যাবো সরাসরি প্রতিবেদনের দিকে, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শহর ভরে উঠেছিল আনন্দের স্রোতে। শোভাযাত্রার মাঝে হঠাৎ ভেঙে পড়ে সাউন্ড বক্স এবং ট্রাসের কাঠামো। গাদাগাদি ভিড়ে চাপা পড়েন বহু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ সবকিছু ঘটে যাওয়ায় কেউ কিছু বুঝে ওঠার আগেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে আহত হন আরও অনেকে। সবচেয়ে বেশি চোট পেয়েছে এক শিশু। তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় 40 জন কম বেশি আহত হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এত বড় শোভাযাত্রার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, উৎসব আমাদের সবার, কিন্তু নিরাপত্তা থাকলে আজকের এই দুর্ঘটনা ঘটত না। উৎসবের আবহে ঘটে যাওয়া এই বিপত্তি যেন ছায়া ফেলল আনন্দের আকাশে। এখন শহরবাসীর একটাই আশা, ভবিষ্যতে যেন ধর্মীয় উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশেই পালিত হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম একটা নবীর আজকে জন্মদিন। মুসলিম সম্প্রদায় মানুষের কাছে অত্যন্ত আবেগের দিন। আজ তাদের উৎসব, এই দিনে তাদের উৎসব করার দিন। তাই সকাল থেকে কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে সেই ছবি আমি দেখেছি। কোথাও মালদাহে দেখেছি সম্প্রীতির ছবি, লাড্ডু বিতরণ হচ্ছে, জল বিতরণ হচ্ছে, বিশাল শোভাযাত্রা, তাজিয়া নিয়ে একটা বিশাল আনন্দে। যদি মুসলিম সম্প্রদায়ের এটা একটা আনন্দের দিন, তাদের নবীর আজকে জন্মদিন, সেই নিয়ে এই অনুষ্ঠান যখন হচ্ছে, এই অনুষ্ঠানের মধ্যে যে ঘটনা
ক্যামেরায় ধরা পড়লো। একটা শোভাযাত্রা যাচ্ছিল বিশাল শিলিগুড়িতে, যাওয়ার পরে তোমার হঠাৎ শোভাযাত্রায় যেটা হয় এখনকার শোভাযাত্রা তো একটু ওই বড় বড়, বুঝেছো, একদম লোহার অ্যাঙ্গেল দিয়ে লরির উপরে অ্যাঙ্গেল বসিয়ে, ট্রাস বলে ওগুলোকে, ট্রাস বসিয়ে তার সঙ্গে বড় বড় JBL স্পিকার লাগিয়ে, আমি জানি না আমাদের ভগবান বা এরা শোনার কানের শ্রবণ শক্তি বোধহয় কম, তার জন্য এত কিছু জোরে পিটাতে হয়। সেই সাউন্ড বক্স বাজিয়ে তারস্বরে যাওয়া হচ্ছিল, আর সেখানেই দুর্ঘটনা ঘটলো। সেই ছবিটা যদি তুমি একবার দেখো, যে ট্রাস ভেঙে পড়েছে, বক্সগুলো উল্টে পড়েছে, আর সেখানে ছিল অগন্তি মানুষ। সেই মিছিলে, আনন্দের স্রোতের মিছিলে মানুষ ভাবছিল এক আনন্দের দিন। তারা যখন সেই মিছিলে যখন হাঁটছিল, তারা কখনো কল্পনাও করতে পারেনি ওইভাবে ভেঙে পড়বে। এবং তুমি বলছো এটা তো কটা বক্স ভেঙে পড়েছে, না, ওইগুলো সব লোহার স্ট্রাকচার ছিল, আর এই যে বক্সগুলো ছিল প্রচণ্ড ভারী। এগুলো যখন ওই বিশাল মিছিলের উপর আচমকা পড়তে কিন্তু দেখো একটা ছোট্ট শিশু ভীষণভাবে ইনজোর্ড হয়ে যায়, তাকে নিয়ে আগে সোজাসুজি শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো যেখানে প্রতিনিধি আমাদের জানাচ্ছে কমপক্ষে 40 জন আক্রান্ত হয়েছে, এবং যেটা বলছে যে এর মধ্যে অন্তত বেশ কয়েকজনের আশঙ্কাজনক অবস্থা। আমার কথা হচ্ছে এই রকম একটা ধর্মীয় অনুষ্ঠানে একটু নিরাপত্তা টাইট করা উচিত ছিল প্রশাসনকে। আমাদের অনুষ্ঠান আজকে সত্যি খারাপ লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আমাদের অনুষ্ঠান অবশ্যই আমরা একদম শেষের দিকে চলে এসেছি দাদা। সুতরাং এখন শেষ করার দিন, কিন্তু তার আগে আমি যেটা বলে রাখবো সেটা আমরা ফলো করে রাখুন এক্সপ্রেস নিউজ। আপনারা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলে, আপনারা ফলো করতে পারেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। সময় তো শেষ, চোখ রাখুন এক্সপ্রেস অনলাইনে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।